আমি অ্যাডভোকেট ফয়সাল ফারুক বলছি। ফয়সাল ল একাডেমিতে এসে আমার লেকচারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর দ্বিতীয় লেকচার। আজকের লেকচারে আমরা শিখব ধারা 9, 12 এবং 13। তাহলে চলুন শুরু করা যাক। 9 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তিকে বেআইনি ও জোরপূর্বকভাবে তার দখলীয় স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হলে তিনি এরূপ বেদখলের 6 মাসের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারা মোতাবেক দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারেন। 9 নম্বর ধারাটা একটু বুঝে নেন। সেটি হচ্ছে এমন যে কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তির দখলে থাকে, ওই ব্যক্তির সম্পত্তির মালিক না, তার কোনো মালিকানার কাগজ নেই, সে মালিকানাতেও নাই, সে শুধু দখলে ছিল, তো তাকে সে দখল থেকে উচ্ছেদ করা হয়েছে। তো ওই ব্যক্তি যদি চায় যে তার এই দখলি সম্পত্তিটি সে আবার ফেরত নেবে, তাহলে সেই ক্ষেত্রে সে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মোতাবেক সে মামলা দায়ের করতে পারবে। কিন্তু এই ধারার মাধ্যমে সে শুধুই দখল পুনরুদ্ধার করতে পারবে, কিন্তু কোনোভাবে সে মালিকানা উদ্ধার করতে পারবে না। এই ধারা অনুযায়ী কেউ যদি আইনের হেল্প নিতে চায় তাহলে তাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। তো এই শর্তগুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই শর্তগুলোর মধ্যে প্রথমে রয়েছে যে 6 মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। তামাদি আইনের 3 অনুচ্ছেদ অনুযায়ী এটি বলা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার দখলীয় সম্পত্তি হতে বেআইনিভাবে বা জোরপূর্বকভাবে উচ্ছেদ হয়, তাহলে সে ওই জমির দখল পুনরুদ্ধারের জন্য 6 মাসের মধ্যে মামলা দায়ের করবে। অর্থাৎ যেদিন সে উচ্ছেদ হয়েছে তার 6 মাসের মধ্যে, 6 মাস যদি পার হয়ে যায় তাহলে এই মোকদ্দমা সে দায়ের করতে পারবে না। 2 নম্বরে বলা হয়েছে, বেদখলের পূর্বে কমপক্ষে ধারাবাহিকভাবে ও নিরবিচ্ছিন্নভাবে 2 মাস দখলে থাকতে হবে। অর্থাৎ যেহেতু সে দখল থেকে বেদখল হয়েছে, সেহেতু তাকে অবশ্যই এই বিষয়টি প্রমাণ করতে হবে যে সে নিরবিচ্ছিন্নভাবে কমপক্ষে 2 মাস দখলে ছিল। যদি 2 মাসের কম সে দখলে থাকে তাহলে এই মোকদ্দমা তার জন্য না। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, কোর্ট ফি দিতে হবে মূল্যানুপাতিক কোর্ট ফির অর্ধেক, অর্থাৎ অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক দিতে হবে। এটি একটি সুবিধা। 9 নম্বর ধারার অধীনে এই সুবিধাটি পাওয়া যাবে। 4 নম্বরে বলা হয়েছে, এই ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায় না। অর্থাৎ যেহেতু মালিকানা নাই, সেহেতু সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যাবে না। কিন্তু যদি মালিকানা থাকতো তাহলে সে 8 ধারার অধীনে মামলা দায়ের করতে পারত। আর যদি মালিকানা না থাকে তাহলে তাকে 9 ধারার অধীনে মোকদ্দমা দায়ের করতে হবে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে, আদালত স্থাপনা ভাঙার আদেশ দিতে পারবেন না। যদি বাদী মামলা দায়ের করে 8 ধারার অধীনে তাহলে আদালত স্থাপনা ভাঙার আদেশ দিতে পারবেন। আর যদি 9 ধারার অধীনে মামলা দায়ের করে তাহলে আদালত স্থাপনা ভাঙার আদেশ দিতে পারবেন না। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এই ধারায় প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যাবে না। অর্থাৎ মামলা দায়েরের পরে যে আদেশ বা ডিক্রি আদালত প্রদান করবে তার বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ নাই। অর্থাৎ আমরা সহজভাবে মনে রাখব যে 9 ধারার অধীনে কোনো আপিল বা রিভিউ নাই। তাহলে কি রয়েছে দেখি আমরা পরের পয়েন্টে পাবো। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে, ডিক্রি জারির মাধ্যমে আদালত ডিক্রি কার্যকর করতে পারেন। 8 নম্বরে বলা হয়েছে, আপিলের বিধান না থাকায় রিভিশন করা যায়। এই যে একটু আগে আমরা দেখলাম যে 9 নম্বর ধারার অধীনে আপিল বা রিভিউ নাই, তাহলে আমাদের আইনগত প্রতিকার রয়েছে রিভিশন। যেহেতু আপিলের বিধান নাই সেহেতু আমরা রিভিশন দায়ের করতে পারব। রিভিশন দায়ের করতে হবে সরাসরি হাইকোর্ট বরাবর। ধারা 12তে বলা হয়েছে, যে ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদায়যোগ্য, চুক্তি প্রবল বা বলবতের মামলা যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয়। অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য আদালত যখন আদেশ প্রদান করবেন, তো সেই বিষয়গুলি কি, কোন কোন ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করবেন অথবা চুক্তি সম্পাদনের জন্য আদেশ প্রদান করবেন, এরকম বিষয় রয়েছে 4টি। প্রথমটি হচ্ছে, চুক্তিটি জিম্মার অন্তর্ভুক্ত হলে, অর্থাৎ
যে কাজটি করা জিম্মার অন্তর্ভুক্ত, জিম্মা অনুযায়ী যে কাজটি করতেই হবে সেই কাজটি যদি করা না হয় তাহলে আদালত সেই কাজটি করার জন্য আদেশ প্রদান করবেন। 2 নম্বরে বলা হয়েছে ক্ষতিপূরণ নির্ণয়ের মানদণ্ড না থাকলে, অর্থাৎ যেই কাজটি করতেই হবে সেই কাজটি যদি করা না হয় তাহলে যেই ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই কাজটি করতে হবে এবং আদালত সেই কাজটি করার জন্য আদেশ প্রদান করবেন, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করবেন। 3 নম্বরে বলা হয়েছে আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে, অর্থাৎ যে কাজটি করতে হবে সেই কাজটি যদি করা না হয় তাহলে সেই কাজটি না করার জন্য যে ক্ষতিপূরণ পাওয়া যাবে সেই ক্ষতিপূরণটি যথেষ্ট না, সেই ক্ষতিপূরণটি অপর্যাপ্ত। যদি এরকম সম্ভাবনা হয় তাহলে আদালত অবশ্যই সেই কাজটি করার জন্য আদেশ দিবেন, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করবেন। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে আর্থিক ক্ষতিপূরণ অনিশ্চিত হলে, অর্থাৎ কোনো কাজ না করার জন্য যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, একদম অনিশ্চিত। যদি এরকম হয় তাহলে অবশ্যই আদালত সেই কার্যটি সম্পাদন করার জন্য প্রতিকার মঞ্জুর করবেন। আমি এখানে বোঝার সুবিধার জন্য 2টি উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে একজন মৃত চিত্রকরের একটি চিত্র এবং 2টি দুষ্প্রাপ্য কারুকার্য খচিত চীনামাটির পাত্র বিক্রয় করিতে সম্মত হন এবং উহা ক্রয় করিতে সম্মত হন। খকে এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করিতে পারিবেন, কারণ কার্য সম্পাদন না করিলে প্রকৃতপক্ষে যে ক্ষতি হবে উহা নির্ণয় করার কোনো মানদণ্ড নাই। এখন এই উদাহরণটি খেয়াল করে দেখেন যে একটি হচ্ছে মৃত চিত্রকরের চিত্র, আরেকটি হচ্ছে 2টি দুষ্প্রাপ্য কার্য খচিত চীনামাটির পাত্র। এখন এই 2টি যেহেতু খুব রেয়ার জিনিস, অর্থাৎ চিত্রকর যে ছবিটি এঁকেছে সে তো মারা গিয়েছে, তো সুতরাং এই চিত্রটি খুব রেয়ার, এই চিত্রটি সেকেন্ড পিস হবে না, পাওয়া যাবে না। আর চীনামাটির 2টি পাত্র এই 2টিও রেয়ার, এই 2টির মূল্য নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, অর্থাৎ চুক্তি সম্পাদন যদি করা না হয় তাহলে কী পরিমাণ ক্ষতি হবে সেটি নির্ণয় করা সম্ভব না। এই জন্য অবশ্যই আদালত এই চুক্তিটি সম্পাদন করার জন্য আদেশ দিবেন। তার পরের উদাহরণে বলা হয়েছে করিম শামীমার নিকট একটি বাড়ি 1 কোটি টাকায় বিক্রি করিয়ার জন্য চুক্তিবদ্ধ হন। বাড়ির হস্তান্তর লাভের জন্য শামীমা বিক্রয় মূল্য প্রদান করিলে করিমকে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। এই উদাহরণটি খুবই সহজ। এখানে করিম বিক্রি করছে এবং শামীমা ক্রয় করছে। এখন শামীমা যদি ক্রয় করার জন্য মূল্য পরিশোধ করে তাহলে করিমকে অবশ্যই এই সম্পত্তিটি বিক্রি করার জন্য বাধ্য করা যাবে। 13 ধারায় বলা হয়েছে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, যে ক্ষেত্রে আংশিক ক্ষতিপূরণ সম্ভব, চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল কিন্তু আংশিক বিলুপ্তির কারণে পুরোপুরি চুক্তিটি পালন সম্ভব নয়, এক্ষেত্রে আংশিক চুক্তি পালন করা যাবে। আচ্ছা, এই বিষয়টি যদি আমরা বুঝতে চাই একটি উদাহরণ আমরা বুঝব এবং আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। করিম তার বাড়িটি 1 কোটি টাকায় বিক্রির জন্য শামীমার সাথে চুক্তিবদ্ধ হয়। পরের দিন ঘূর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হয়, অর্থাৎ ঘূর্ণিঝড়ের কারণে বাড়িটির কিছু অংশ বিধ্বস্ত হয়েছে, আবার কিছু অংশ ঠিকঠাক আছে। এখন করিম বাড়ি বিক্রি করতে চেয়েছিল এবং শামীমা ক্রয় করতে চেয়েছিল। তো এক্ষেত্রে বাড়িটির যতটুকু অংশ ভালো রয়েছে অতটুকু শামীমাকে ক্রয় করার জন্য তাকে বাধ্য করা যাবে, অর্থাৎ আংশিক চুক্তি পালন করা যাবে। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে চুক্তিটি ধারা 14, 15 ও 16 আওতায় পড়লে আংশিক ক্ষতিপূরণ সম্ভব।